1757 সালে আপনারা জানেন পলাশির যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো। পরাজয়ের পিছনে অনেক কারণ ছিল। মীর জাফর, জগৎ শেঠ, তাদের গাদ্দারির একটা ভূমিকা ছিল। পাশাপাশি এই শাসক শ্রেণীর নিজেদের ভেতরকার অবক্ষয়, এটারও একটা ভূমিকা ছিল। এবং এর মাধ্যমে আমাদের উপরে ফিরিঙ্গি কাফেরদের যে শাসন, এটা চেপে বসলো এবং আমাদের লাঞ্ছনার একটা অধ্যায় শুরু হলো, যেটা আজ 300 বছর হইতে চলতেছে, প্রায় 250 বছর হয়ে গেছে, এটা এখনও চলমান। এবং এই শাসনটা আমাদেরকে ভেঙে চুরে দিল। হিন্দুস্তানে মুসলিমদেরকে আর কেউ পরাজিত করতে পারে নাই। এটা ইতিহাস ঘুরে দেখবেন, একবার মুসলিমরা এখানে কর্তৃত্ব অর্জন করার পর পৌত্তলিক শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে নাই। মাঝে মধ্যে কিছু কাজকর্ম করছে, বাট তাদেরকে মোকাবেলা করা গেছে। কিন্তু আমাদের পরাজিত করছে ফিরিঙ্গি কাফেররা। এবং তারা আমাদের পুরো সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করছে আমি যে ছোট ছোট কিছু এক্সাম্পল দিই। আমাদের গ্রামগুলো স্বনির্ভর ছিল, আমাদের গ্রামের সমাজগুলো স্বনির্ভর ছিল, তারা এটা পুরোপুরি ভেঙে দিল। তারা কি করলো, ইচ্ছা মতো ট্যাক্স ছাপাই দিল। এবং আগে গ্রামগুলো এক হয়ে ট্যাক্স দিত, মানে পুরো গ্রাম একসাথে ট্যাক্স আদায় করতো। এখন তারা ঘরে ঘরে আলাদা করে ট্যাক্স নেওয়া শুরু করলো। এবং আগে পণ্য দিয়ে ট্যাক্স আদায় করা যেত, কৃষক তার ধান দিয়ে ট্যাক্স আদায় করবে। এখন হলো যে না, মুদ্রা দিয়ে ট্যাক্স আদায় করতে হবে। এইভাবে গ্রামের যে স্বনির্ভর অর্থনীতি ছিল সেটা ভেঙে গেল। তারা আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বানানো জিনিস কিনতো কম দামে। যেমন মসলিন, আপনারা জানেন ঢাকাইয়া মসলিনের বিখ্যাত জিনিস পুরো পৃথিবীতে খ্যাতি ছিল। নামমাত্র মূল্যে তারা এটা কিনে নিত, তারপর তারা এটা ব্রিটেনে পাঠাইতো, সেখানে তারা মুনাফা করত। টাকা আমাদের, শ্রম আমাদের, পণ্য আমাদের, মুনাফা ওদের। এটা হলো কোম্পানির শাসনের বাস্তবতা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বাস্তবতা। এবং এটাকে অনেক ঐতিহাসিক বলছে এটা হলো ডাকাতির শাসন। যেমন মার্কস বলছে এটা হলো নেকেড প্লান্ডার, মানে নগ্ন লুটপাট। এবং আমেরিকান একজন ঐতিহাসিক আছেন রেজিনাল্ড রেইনল্ডস, সে বলতেছে এটা হলো রবারি ইন দ্য নেম অফ কমার্স, বাণিজ্যের নামে ডাকাতি। এই কাজটা তারা এখানে করছে। এবং এটার ফলে কি হয়েছে, যেই জায়গাটা ছিল হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, যেখানে 550 বছর মানুষ দারিদ্র কি চিনত না, সেখানে একের পর এক দুর্ভিক্ষ হওয়া শুরু করলো। যার মধ্যে বিখ্যাত একটা দুর্ভিক্ষ হলো 76-এর মনন্তর, ইংরেজি 1770 সালে এটা ঘটে। 76-এর মনন্তর, বাংলা হিসেবে বাংলা মাসে 1176। এবং এটা পুরোপুরি মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ ছিল। কোম্পানি ফসল হওয়া মাত্র জোর করে নিয়ে গেছে, রপ্তানি করে দিচ্ছে, তারপর চড়া মূল্য দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ কিনতে পারতেছে না। কেন পারতেছে না? ওই যে লুটপাট করছে আগে, কিনতে পারতেছে না। এর ফলে কি হলো, মানুষ মারা গেল। কত মানুষ মারা গেল? জনসংখ্যার 1/3, 1.5 কোটি মানুষ মারা গেল। ওই সময়কার ইংরেজদের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বলতেছে প্রতি 16 জনে 6 জন মানুষ মারা গেছে। জনসংখ্যার 1/3 মানুষ মারা গেছে। ইংরেজদের যারা হিস্টোরিয়ান তারা বলতেছে বাবা মা খাবার জন্য সন্তান সন্ততিদের বিক্রি করে দিছে, তাও খেতে পারতেছে না। এবং তারা বলতেছে মানুষ মৃতদেহের শরীর থেকে মাংস নিয়ে খাইছে। এটা হলো কোম্পানির শাসনের বাস্তবতা এটা। এবং এই সময়ে তারা মজমাস্তি করতেছে। ওয়ারেন হেস্টিংস লিখছে এখানে অনেক দুর্ভিক্ষ হচ্ছে, জনসংখ্যার 1/3 মারা গেছে, 1.5 কোটি মানুষ মারা গেছে, মানুষ লিটারেলি মানুষের মাংস খাচ্ছে, কিন্তু আমরা যথেষ্ট রাজস্ব তুলতে পারছি। 3 বছর আগে যে রাজস্ব তুলছি, এবছর এর চেয়ে ভালো রাজস্ব তুলছি, এটা তারা বলতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। উইলিয়াম অ্যাডামস নামে এক ইংরেজ ঐতিহাসিক আছে, সে বলছে ইংরেজরা এখানে আসার আগে বাংলাদেশে হিন্দুস্তানে না, বাংলাদেশে 80,000 শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রতি 400 জনের জন্য একটা মাদ্রাসা ছিল। এবং এগুলো সব চলতো ওয়াকফের মাধ্যমে, সরকারের না, ওয়াকফের মাধ্যমে চলতো। কমিউনিটি এগুলোকে চালাতো। ইংরেজরা কি করলো, তারা সমস্ত ওয়াকফ বাজেয়াপ্ত করলো, নিষ্কর ভূমি বাজেয়াপ্ত করলো। তার ফলে আমাদের পুরো যে সামাজিক কাঠামোটা ছিল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, এই সব কিছু ভেঙে গেল। মুসলিম যেই মধ্যবিত্ত শ্রেণী, এটা নাই হয়ে গেল, রাতারাতি এটা নাই হয়ে গেল। এবং আপনি শিক্ষা অর্জন করতে পারতেছেন না। তারপর তারা কি করলো, তারা রাষ্ট্রীয় কাজে ফার্সি ভাষা ব্যবহার হয়ে আসছে শত শত বছর ধরে, তারা হুট করে সেটা চেঞ্জ করে ইংরেজি করে দিল। মুসলিম তো ইংরেজি পারে না, সে ফার্সি পারে, তো কাজে সে যেতে পারতেছে না, সিস্টেম্যাটিক্যালি এক্সক্লুডেড। এবং তারা নতুন একটা জমিদার শ্রেণী তৈরি করলো, চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন, এটা আপনারা অনেকে নিশ্চয়ই পড়ছেন। এটার মাধ্যমে মুসলিম যেই অভিজাত শ্রেণী ছিল এটাকে মুছে দেওয়া হলো এবং সেটার জায়গায় নতুন একটা জমিদার শ্রেণী তৈরি করা হলো। এই নতুন জমিদার শ্রেণী কারা? এরা হলো যাদের নাম হলো দেব, যাদের নাম হলো মিত্র, যাদের নাম হলো বসাক, যাদের নাম হলো শীল। এরা হলো সেই নতুন জমিদার শ্রেণী। কালকে পর্যন্ত যারা মুসলিমদের অধীনে ছোট ছোট চাকরি করতো, এরা এখন মুসলিমদের উপর জমিদার হয়ে গেল। এবং এরা কোম্পানির জুনিয়র পার্টনার হিসেবে, ইংরেজদের জুনিয়র পার্টনার হিসেবে আমাদের উপরে শোষণ চালাতে লাগলো। তো এই হলো একটা ছোট্ট সামারি
যে ফিরিঙ্গি কাফেরদের শাসনের ফলে আমাদের এখানে কি অবস্থা হয়েছে। 1757 সালে রাজনৈতিক পরাজয়, সামরিক পরাজয়, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত 1793-এ সূর্যাস্ত আইন, এটার মাধ্যমে মুসলিম অভিজাত শ্রেণী ধ্বংস হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, ওয়াকফ নিষ্কর ভূমি সব তারা নষ্ট করে দিল, আমাদের পুরা সংস্কার ধ্বংস হয়ে গেল। যারা ছিল হিন্দুস্তানের শাসক, যারা ছিল এইখানের কর্তৃত্বের অধিকারী, সম্মান এবং মর্যাদার অধিকারী, তারা অল্প কয়েক দশকের মধ্যে নিরক্ষর, অশিক্ষিত, দুর্বল, লাঞ্ছিত হয়ে গেল। এটা হলো আমাদের লাঞ্ছনার অধ্যায়। এবং একজন আইরিশ দার্শনিক আছে এডমন্ড বার্গ, বিখ্যাত দার্শনিক, সে বলছে যে কোম্পানি বা ফিরিঙ্গিদের যে শাসনটা এখানে ছিল এটা হলো আ রুল অফ ভায়োলেন্স অ্যান্ড অপারেশন, সহিংসতা আর জুলুমের শাসন, আর টাইরানি দ্যাট নেভার রেস্টেড, নিরন্তর স্বৈরাচার, নিরন্তর অত্যাচার। এবং বলছে এটা হলো নেকড়ের শাসন, আ রুল অফ wolves।